ঘুরিয়ে নিলাম। রিদিতাও আমার বুকে মুখ গুজে চুপটি মেরে ঘুমিয়ে পড়ল। রিদিতাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তির স্থানে সে ঘুমিয়ে পড়েছে। দৃশ্যটি আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগছে। নিজের অজান্তেই রিদিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর ও আমাকে ঝাপটে ধরে ঘুমের রাজ্যে পাড়ি দিচ্ছে। চিন্তা ভাবনায় রাতটা নির্ঘুমে কেটে গেল। ফজরের আজানের আগেই কখন যে ঘুম ধরে আসছে তা আমি নিজেও জানি না। সকালে রিদিতার মিষ্টির কোকিল কণ্ঠে ডাকে ঘুমটা ভেঙে গেল। আমার চোখ লাল বর্ণ দেখে রিদিতা বলে ওঠে, কি ব্যাপার, তোমার চোখগুলো এমন লাল বর্ণ ধারণ করেছে কেন? নিশ্চয়ই রাতে ঘুম হয়নি। হ্যাঁ, ঘুম হয়েছে তো। মিথ্যা বলছো কেন? তোমার চোখ প্রমাণ দিচ্ছে রাতে ঘুমাওনি। এবার আর লুকানোর চেষ্টা করলাম না, বলে ফেললাম। আসলে চিন্তা ভাবনা বেশি থাকায় ঘুমাতে পারিনি। মাকে নিয়ে আমার বেশি চিন্তা হচ্ছে। যে মানুষটা আমার সুপারিশ সবসময় করত সে এখন আমার বিপক্ষে চলে গেছে। তার মানে বুঝতে পারছো ব্যাপার কেমন কঠিন হয়ে দাঁড়াবে। ভাবনার কোনো প্রয়োজন নেই, নিয়তির উপর সব ছেড়ে দাও। এই বলে আমার কপালে চুমু এঁকে রিদিতা রুম ত্যাগ করলো। রিদিতার কথায় কিছুটা স্বস্তি পেলাম। সকালের পর্বটা এমনই কেটে গেল। বিকেলে বাবা মা তার সঙ্গে ভাইয়া ভাবি সবাই চলে আসছে। মা আমাকে দেখে কোনো কিছু না বলেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল এবং অজস্র বকাবকি শুরু করলো। বাবা শুধু দাঁতে দাঁত চেপে চোখ রাঙিয়ে তাকাচ্ছিল। ভাইয়া ভাবি তারাও আমাকে বোঝাতে লাগলো কাজটি আমি মোটেও ঠিক করিনি। কিছুক্ষণ এভাবে পরিস্থিতি গরম থাকলো। মুন্না ভাই এসে সমস্ত ঘটনায় বাবা মাকে বলল এবং ক্ষমা চাওয়ালো। ভাইয়া ভাবি সুপারিশে মা আর অমত পোষণ করলো না। পরিশেষে বলে উঠল, যা হবার তা হয়েছে, এখন আমার ছেলের বউকে দেখতে চাই, সে কই? মার কথা শুনে চারদিক চোখ বুলিয়ে নিলাম। রীতিতা নেই। তারপর রুমে গিয়ে লক্ষ্য করলাম ফ্লোরে হাঁটু মুড়ে